আসসালামু আলাইকুম, আমি সানজিদা রহমান রিয়া অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদেরকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে মাসি পিসি। মাসি পিসির লেখক কে? মাসি পিসির লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এখন যে লেখাটা লিখেছে সবার আগে তার সম্পর্কে জানতে হবে, তাই না? কবি পরিচিতি বলো, লেখক পরিচিতি বলো, তার সম্পর্কে জানতে হবে। আর মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানাটা আমাদের জন্য খুব বেশি জরুরি এবং মনে রাখাটাও খুব বেশি জরুরি। তার কারণ এইখান থেকে তুমি এইচএসসি তে যদিও না কোশ্চেন পাও, মানে পাবে না এটা বলছি না, অবশ্যই পাবে। এবং এইচএসসি তেও যেমনটা গুরুত্বপূর্ণ, তোমার অ্যাডমিশনের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। আর আমি আমার ক্লাসে সবসময় পড়ি যে আমরা এইচএসসি কে টার্গেট করেই পড়বো না, যেন আমার পড়াটা ওই পর্যন্ত সীমাবদ্ধ না হয়। অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যেন এই পড়াটা আমি চালিয়ে যেতে পারি, অ্যাডমিশন টেস্টটাও যেন কাজে লেগে যায়। ঠিক আছে, আমরা বারবার কষ্ট করব না, একবার খুব কষ্ট করব এবং সেটাকেই আমরা রেখে দিব নিজেদের কাছে। তো দেখো কি বলছে, মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছে হচ্ছে বিহারের সাঁওতাল পরগনার দুমকায় 1908 খ্রিস্টাব্দের 19 মে। মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছে? বিহারের সাঁওতাল পরগনায়। বিহারের সাঁওতাল পরগনার দুমকায় 1908 খ্রিস্টাব্দের 19 মে জন্মগ্রহণ করেছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম নীরদা সুন্দরী দেবী। এই কোশ্চেনটা না অনেকবার এসেছে, সেটা হচ্ছে কি অ্যাডমিশন টেস্টে ম্যাক্সিমাম টাইম আসতে দেখা যায় যে নীরদা সুন্দরী দেবী কার মায়ের নাম? মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম। তার পিতৃ প্রদত্ত নাম কার? পিতৃ প্রদত্ত নাম মানিক বন্দ্যোপাধ্যায়ের। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পিতৃ প্রদত্ত নাম মানেটা কি বলতো? যে তার বাবার দেওয়া নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় আর ডাক নাম ছিল মানিক। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি বা অরিজিনাল নাম কি, সেটা হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাক নাম ছিল মানিক। বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেন। এরপরে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় বেঁচে ছিল মাত্র 48 বছর, কিন্তু এই মাত্র 48 বছরের মধ্যে সে এত ভালো ভালো কিছু লেখা লিখে গিয়েছেন যেগুলো আমাদের বাংলা সাহিত্যকে এত বেশি সমৃদ্ধ করেছে বলার বাইরে। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় বেঁচে ছিল মাত্র 48 বছর। কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি প্রথম গল্প অতসী মামি লিখে খ্যাতি অর্জন করেন। বয়সটা কত ছিল বলতো? মাত্র 20 বছর। তখন তিনি প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়তেন। তিনি কি করলেন, একদিন ধরো আমরাও তো বন্ধুদের সাথে বিভিন্ন বাজি ধরে অনেক ধরনের কাজ করে ফেলি, তো আমাদের কাজ আর মানিক বন্দ্যোপাধ্যায়ের কাজের মধ্যে পার্থক্য ছিল। সেটা হচ্ছে কি, তিনি বন্ধুদের সাথে বাজি ধরে এমন একটি বিষয় তিনি রচনা করে ফেললেন যা তাকে এত বেশি সফলতার শীর্ষে নিয়ে গেল, যার জন্য আজকে আমরা চিনছি তাকে যে তিনি মানিক বন্দ্যোপাধ্যায়। আর তার লেখা প্রথম গল্প কোনটি? তার লেখা প্রথম গল্প হচ্ছে অতসী মামি। কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা গল্প হচ্ছে অতসী মামি। তার জীবনের বাকি 28 বছর নিরবিচ্ছিন্নভাবে লিখে গেছেন। মাঝে বছর 3 মাত্র তিনি চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়ালেও বাকি পুরোটা সময় তিনি সার্বক্ষণিক সাহিত্য সেবায় নিয়োজিত ছিলেন। কি বলছে? তার জীবনের বাকি 28 বছর, তিনি তো 20 বছর বয়সে অতসী মামি লিখে ফেললেন, আর বাকি 28 বছর নিরবিচ্ছিন্ন ভাবে অর্থাৎ বিরতিহীন ভাবে লিখে গিয়েছেন। আর মাঝে 3 বছর তিনি চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়িয়েছিলেন। 3 বছর তার চাকরি জীবন, তার কর্মজীবন ছিল কিন্তু 3 বছরের, চাকরি জীবন ছিল 3 বছরের। এরপরে দেখো, উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবে মানিক বাংলা সাহিত্যে খ্যাতিমান। মানিক, দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম ছিল মানিক, তাই না? ফুয়াদ আহমেদ বলছে সাউন্ড তো ঠিক আছে,
নদী চৌধুরীও বলছে ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ তোমাদের জানানোর জন্য। তোমরা এভাবে জানাও, কোনো প্রবলেম হলে যেমন জানাবে, আর যদি কেউ প্রবলেমের কথা জানায় তোমাদের চোখে যদি পড়ে তাহলে তোমরা যদি সেটা ফেস না করো তাহলে সেটা তোমরা জানাবে। আমরা তাহলে কি করি, একটু টেনশন ফ্রি হই যে আসলে কোনো প্রবলেম নাই। এরপরে দেখো কি বলছে, অল্প সময়ে প্রচুর গল্প উপন্যাস সৃষ্টি করেন। মানিক বন্দ্যোপাধ্যায় বেঁচেই তো ছিলেন মাত্র 48 বছর, এই অল্প সময়ে তিনি অসংখ্য গল্প উপন্যাস সৃষ্টি করেছেন, সেই সঙ্গে লিখেছেন কিছু কবিতা, নাটক, প্রবন্ধ ও ডায়েরি। বিজ্ঞান মনস্ক লেখক, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিজ্ঞান মনস্ক। মানিক বন্দ্যোপাধ্যায় কি ধরনের লেখক ছিল? মানিক বন্দ্যোপাধ্যায় ছিল বিজ্ঞান মনস্ক লেখক। তাহলে বিজ্ঞান মনস্ক লেখক, মানুষের মনোজগৎ, ঠিক আছে, মনোজগৎ মানে কিন্তু মনের জগৎ, অন্তর্নিহিত একটা জগৎ, তাই না? সেটাই বলছে মনোজগৎ তথা অন্তর্জীবনের। অন্তর্জীবন মানে কি বলতো? অন্তর্জীবন মানেই কিন্তু হচ্ছে মনোজগৎ বা মনের জগৎ। এই মনের জগতের রূপকার হিসেবে সার্থকতা দেখিয়েছেন। একই সঙ্গে সমাজ বাস্তবতা শিল্পী হিসেবেও তিনি স্বাক্ষর রেখেছেন। তিনি যে সমাজ বাস্তবতা শিল্পী হিসেবে স্বাক্ষর রেখেছেন এর প্রমাণ আমরা এখনই পাচ্ছি। সেটা কি? মাসি পিসি গল্পটাই কিন্তু একটা সমাজ বাস্তবতার একটা চিত্র আমরা এখানে দেখতে পারি। মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী, দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। দেখো আমাদের কিন্তু মোটামুটি এগুলো জানা যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা জননী, দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা। আমরা একটু কম জানি চিহ্ন। এবার আমাদের কোশ্চেনে না এইটা দেয়, দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা নিচের কোনটি? তখন আমরা যারা এগুলো পড়ে চিহ্নটার পড়ি না বা এটা আর মনে রাখি না, তখন কিন্তু আমরা এটা আনসার করতে পারি না। তাই আমরা খুব ভালোভাবে দেখব, ঠিক আছে? প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস, তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে, এবার দেখো ছোট গল্প কোনগুলো সেগুলো জানবো। তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠ রোগীর বউ, টিকটিকি, হলুদ পড়া, আজকাল পরশুর গল্প, হারানের নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী প্রভৃতি। কলকাতায় 1956 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কোথায় ত্যাগ করেছেন? কলকাতার। তার পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরে, কিন্তু তিনি মারা গিয়েছিলেন কলকাতায়। তার জীবন ছিল খুব সংক্ষিপ্ত, মাত্র 48 বছর বয়সে। কিন্তু 48 বছর বয়সের মধ্যেও তার লেখাগুলো ছিল খুবই স্বনামধন্য, তাই না? খুবই পরিচিত। এখন আমরা লেখায় মূল গল্পতে আসি আর কি। সেটা হচ্ছে কি পড়বো আজকে? মাসি পিসি। প্রথম লাইনটা দেখো, হতে পারে এমন কোশ্চেন এসএসসি এইচএসসি তে না হলেও হতে পারে অ্যাডমিশনে, যে মাসি পিসি গল্পের প্রথম লাইনটা কি ছিল? প্রথম লাইনটা কি ছিল? শেষ বেলায় খালে এখন পুরো ভাটা। কি থাকে? দুই ধরনের হয় না, একটা হয় জোয়ার আর একটা হলো ভাটা। তো মাসি পিসি গল্পটা এমন সময় দিয়ে শুরু হয়েছে যখন খালে পুরো ভাটা ছিল। ভাটাটা কোথায় ছিল? খালে ছিল। সময়টা ছিল শেষ বেলায় খালে এখন পুরো ভাটা। জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। দেখো যখন না অনেক পানি থাকে তার মধ্যে তো ময়লা আবর্জনা পানির সাথে আসলে অত পেরে ওঠে না, তারা কি করে? পানির নিচে চলে যায়, তাই না? এবার কি হয়? পানি যখন কমে যায় তখন ওই ময়লা আবর্জনাগুলোর মধ্যে একটু ওজনে যেগুলো ভারী, যেমন বা ময়লা আবর্জনা যেগুলো আছে, যখন পানি নেমে যায় ওগুলো তখন উপরে উঠে আসে। ঠিক সেই সময়টার কথাই বলা হচ্ছে যে, আর আমরা তো জানি ভাটার সময় পানি নিচে নেমে যায় আর জোয়ারের সময় পানি উপরে উঠে আসে। তাহলে জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। কি কি কোন ধরনের আবর্জনা বেরিয়ে পড়েছে বলতো? কাদা আর ভাঙা ইট পাটকেল। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি। এখন শালতি মানে কি? শালতি মানে হচ্ছে শাল কাঠ বা তাল কাঠের তৈরি ডোঙা বা নৌকা। ডোঙা মানে কি জানো? ছোট নৌকা যেগুলো। শাল কাঠ বা তাল কাঠের তৈরি ছোট ডোঙা বা নৌকাকে বলা হয় শালতি। তাহলে কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পাড়ে।
পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি, ঠিক আছে, পাশাপাশি জোড়া লাগিয়ে আছে দুইটা বড় শালতি, বোঝাই আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত গাদায়। মস্ত মানে হচ্ছে বড়, এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে, সেই স্তূপটার আকার ছিল অনেক বড়। কি স্তূপ করে রাখা হয়েছে? খড়গুলো এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে, সেটার আকার ছিল বড়, তাই বলা হচ্ছে মস্ত গাদায়। আর এই খড়গুলো কয়জনের মাথায় গিয়ে জড়ো হচ্ছে বলতো? তিনজনের মাথায় গিয়ে জমা হচ্ছে। ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়। কাদা হলে কি হয়? কাদা হলে ওর উপর দিয়ে চলাচল করতে একটু অসুবিধা হয় না, পায়ে লেগে যায়, তাড়াতাড়ি হাঁটা যায় না। এই এমন অবস্থায় কি হয় জানো, যখন এই যে শুকনো খড়গুলো যখন এই কাদার উপরে ফেলে দেওয়া হয় তখন ওইখানে চলাচল করতে সুবিধা হয়। আর এই ওঠানামার সুবিধার জন্যই তারা খড় ফেলে নিয়েছে কাদায়। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। দেখো খড়গুলো যে মস্ত গাদায় জমা হচ্ছে সেগুলো তিনজনের মাথায় গিয়ে তারা পারাপার করছে। আর এই তিনজনের মাথায় খড় তুলে দেওয়ার কাজ করছে দুইজন। একজনের বয়স হয়েছে আধা পাকা চুল, রোগা শরীর, অন্যজন মাঝবয়সী। একজনের বয়স হয়েছে মানে কি একটু বয়স্ক, আর অন্যজন হচ্ছে মাঝবয়সী। তার আকার কেমন ছিল? বেটে জোয়ান, মাথা ঠাসা, কদম ছাট, রুক্ষ চুল। কদম ছাট কি বলতো? যে মাথার চুল এমন ছোট ছোট করে কেটেছে যে কদম ফুলের মতো দেখতে লাগছে, তাই তাকে বলছে কদম ছাট, রুক্ষ চুল। এরপরে দেখো কি বলছে, পরের স্লাইডে আমি আসবো, তার আগে আগের যে স্লাইড পড়লাম দেখি তোমরা কতটা মনোযোগ দিচ্ছ আমার সাথে। তোমাদের উপরে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমরা আনসার করে আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে যে তিনজনের মাথায় যে খড় চেপে জমা হচ্ছে সেই তিনজনের মাথায় আবার কতজন খড় তুলে দিচ্ছিল? তিনজনের মাথায় খড় তুলে দিচ্ছিল কতজন? মোহাম্মদ সামিরুল ইসলাম বলছে এখন নামাজে যাব না ক্লাস করব, সময়টা ঠিক ছিল না। সময়টা ওই যে ভাইয়া আসলে সময় তো আরো আগেই 3টা থেকে, কিন্তু আমার হচ্ছে যে বৃষ্টির জন্য আসতে দেরি হয়ে গিয়েছে। সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছে আদাব আপু, আদাব, একটু লেট হয়ে গিয়েছে। মোহাম্মদ সামিরুল ইসলাম বলছে খুব ইচ্ছা ছিল ক্লাস করার। ভাইয়া তুমি নামাজটা পড়ে আমাদের সাথে জয়েন করো যদি ততক্ষণ আমরা থাকি, বা এই ক্লাসটা হচ্ছে যে রেকর্ড থাকবে, তুমি পরেও দেখে নিতে পারবে। তাজওয়ার নাওয়াল বলছে 2 জন, নীল আলোর মুগ্ধতা বলছে 2 জন, আয়েশা সিদ্দিকা বলছে 2 জন, সাজিয়া সুলতানা টিচার্স ডে উইশ করেছে, থ্যাংক ইউ সো মাচ। নূরজাহান বেগম, সাব্বির হাসান, মোহাম্মদ গোলাম রিয়াজউদ্দিন, গোলাম রসুল রাফি, রাইসুল ইসলাম নিলয়, নাহিদ হোসেন, আফসানা মিমি, আসক্ত শহর, জান্নাতু সাদিয়া, আহমেদ তুষার। তোমাদের সবার নাম না নিলে আবার তোমরা মন খারাপ করবা না। আফসানা মিমি বলছে আপু তাহলে বাংলা সেকেন্ড পেপার ক্লাস কবে হবে? তোমাকে জানিয়ে দেওয়া হবে আপু। আচ্ছা, তোমরা যারা অ্যান্সার করেছো 2 জন, তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে, তার মানে হচ্ছে যে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছো। আমার তো খুবই ভালো লাগছে, একেতে তোমাদের সাথে কানেক্ট হতে পারি এজন্য ভালো লাগা কাজ করে। আবার তোমরা যে আমার ক্লাসটা একটু মনোযোগের সাথে করছো এটা যখন আমি বুঝতে পারি বা জানতে পারি তোমাদের কমেন্টের মাধ্যমে, ওই ভালো লাগাটা আর বলে বোঝানোর মতো না। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে বলছে পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা শালতি। সেই শালতিটা কেমন ছিল? 2 হাত চওড়া। 2 হাত চওড়া হয়নি না হয়, মানে হচ্ছে ওই শালতিটা আরো ছোট ছিল, সরু ছিল। 2 মাথায় দাঁড়িয়ে 2 জন প্রৌঢ়া বিধবা। প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে ময়লা মোটা থানের আঁচল, অর্থাৎ ওই বিধবা মহিলা দুইটার যে কাপড় পরিধান করেছিল সেটার বর্ণনা বলছে যে মোটা ময়লা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা। তার মানে কি কাপড়টা কি ছিল? মোটা ময়লা থান ছিল। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, গায়ে জামা আছে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। এই কোশ্চেনটা আসে যে
এই দেখো এখানে যার বর্ণনা দেওয়া হচ্ছে তার নামটা তো তোমরা একটু পরেই জানতে পারবে, কারণ একটু পরেই তার নামটা আসবে। আর তার হচ্ছে পরিধেয় বস্ত্রটা ছিল কেমন, যে সস্তা সাদা শাড়ি, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, মনে রাখবে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। আটোশটো থমথমে গড়ন, আটোশটো থমথমে গড়ন, গোলগাল মুখ। তাইলে গড়নটা কেমন, আটোশটো থমথমে এবং গোলগাল মুখ ছিল। দেখো বলছে মাসি পিসি ফিরেছে কৈলেশ, বুড়ো লোকটি বলল। ওই যে দুজন ছিল, একজনের বয়স হয়েছিল আর একজন মধ্যবয়স্ক, তার মধ্যে একজন বুড়ো লোক বলছে যে মাসি পিসি ফিরেছে কৈলাস। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। বাহক মানে কি, যে বহন করে নিয়ে যায়, যে বহন করে নিয়ে যায়। প্রৌঢ়া কি, প্রৌঢ়া মানে হচ্ছে বয়স্ক, ঠিক আছে, বয়স্ক। তাহলে কি বাহক মানে যে বহন করে নিয়ে যায়, অর্থাৎ ওই যে খড় যে বহন করে নিয়ে যাচ্ছিল তিনজন, তাদের মাথায় আবার দুজন খড় তুলে দিচ্ছিল। তাদের মধ্যে একজন বলছে যে কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে চাপাতে ব্যস্ত ছিল। খড় চাপাতে ব্যস্ত ছিল কে, কৈলাস। চটপট সে সাটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরলো, মাসি পিসির শালতি দু হাতের মধ্যে এসে গেছে। অর্থাৎ ওই যে খড় চাপাতে বাহকের মাথায় যে খড় তুলে দিতে ব্যস্ত ছিল কৈলাস, যখন শেষ আটি, অর্থাৎ খড়গুলোকে না আটি আটি করে চাপানো হয়, তো এই শেষ আটি চাপিয়ে দিয়ে সে যখন ফিরলো, মাসি পিসির শালতি তখন দু হাতের মধ্যে এসে গেছে। তখন বলছে, ও মাসি, ও গো পিসি, রাখো রাখো, খবর আছে। এই খবর কি জানো, খবর মানে হচ্ছে যে খবর। এখন খবরের আঞ্চলিকতা এটা, যে ওই অঞ্চলের মানুষজন হয়তো খবরকে খবর বলতো, যেমন আমাদেরও অনেক আঞ্চলিক ভাষা আছে, তাই না? তাহলে কি বলছে, কৈলাস বলছে যে ও মাসি, ও গো পিসি, রাখো রাখো, খবর আছে, শুনে যাও। এরপরে দেখো কি বলছে, সামনের দিকে লগি পুঁতে। লগি মানে কি জানো, হাত ছয়েক লম্বা বাঁশ, অর্থাৎ মানে 6 হাত তার দৈর্ঘ্য ছিল, ঠিক আছে। আর যেটা দিয়ে নৌকাটা চালানো হয়, কাইন্ড অফ তুমি বৈঠা বলতে পারো। সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালতির গতি ঠেকায়। যখন কি হয়, নৌকা থামাতে হয়, তখন কি বৈঠাটা আগে বিধে দিতে হয় না কাদার মধ্যে, তাহলে হচ্ছে নৌকাটা কন্ট্রোল করতে সুবিধা হয়। মাসি পিসি ঠিক সেটাই করেছিল। সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালতির গতি ঠেকায়, আহ্লাদি শিথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। ওই যে আটোসাটো গড়নের যে মেয়েটা ছিল, তার নাম ছিল আহ্লাদি। আহ্লাদির পরিধেয় বস্ত্রটা কেমন ছিল বলো তো, কমেন্ট করে জানাও যে আহ্লাদির পরিধেয় বস্ত্রটা কেমন ছিল, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। রাইসুল ইসলাম নিলয় বলছে খবর মানে খবর, একদম ঠিক তাই। লতা রানী রয় বলছে খবর, একদম ঠিক। মোহাম্মদ মুস্তাক আহমেদ তানভীর, তুমি আমি যে প্রোগ্রাম মানে কি সেটা অ্যান্সার দিয়েছি, তুমি কি শুনেছো বা বুঝতে পেরেছো? তাজওয়ার নওয়াল বলছে সাদা শাড়ি। কমেন্ট করে জানাও, আরো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। নকশা পাড়ের সস্তা শাড়ি বলছে আফসানা মিমি। ফাতেমা কানুন বলছে নকশা করা সাদা শাড়ি। রুনা খানম বলছে সাদা। মোহাম্মদ গোলাম রিয়াজ উদ্দিন বলছে নীল পাড়ের সস্তা শাড়ি আপু। আচ্ছা। সাজিয়া সুলতানা বলছে নকশা পাড়ের সস্তা শাড়ি। নকশা সাদা পাড়ের শাড়ি বলছে আয়েশা সিদ্দিকা। নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি বলছে নদী চৌধুরী। মিথিলা স্নেহা বলছে সাদা শাড়ি। রাইসুল ইসলাম নিলয় বলছে লাল সাদা শাড়ি। রাইসুল ইসলাম নিলয় মনে হয় আমাদের সাথে একটু দেরি করে জয়েন করে ফেলেছে। নূরজাহান বেগম নীল আলোর মুগ্ধতা। আচ্ছা, আফসানা মিমি, এরা সবাই বলছে যে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, একদম ঠিক তাই। আহ্লাদের পরিধেয় বস্ত্রটা ছিল নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, কোনো নীল পাড়ের শাড়ি না। আর হচ্ছে যারা বলেছো নকশা করা শাড়ি,
একদমই কিন্তু এটার অ্যান্সার একদম নিবে না, এটা কখনোই হবে না। নকশা করা শাড়ি বলতে কি বুঝি, যে পুরো শাড়িটাই হচ্ছে যে নকশা করা, কিন্তু তার পুরো শাড়ি কিন্তু নকশা করা ছিল না, তার যে শাড়িটা ছিল সেটার পাড়টা ছিল নকশা করা, তাই বলা হয়েছে যে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। মনে রাখবে, সস্তা সাদা শাড়ি। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, ঘোমটা টেনে দিল আল্লাদি সিথির সিঁদুর পর্যন্ত। আল্লাদি সিথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দিল। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলার নেই কৈলেশ। দেখো মাসি পিসির মধ্যে প্রথম উক্তিটা ছিল কিন্তু মাসির। মাসি কি বলছে, বেলার নেই কৈলেশ। পেছন থেকে পিসি বলে অনেকটা পথ যেতে হবে কৈলেশ। তাহলে এখন যদি তোমাকে বলে অনেকটা পথ যেতে হবে কৈলেশ, কার উক্তি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে যে কোনটা কার উক্তি। এটা তোমার অ্যাডমিশনেও যেমন আসে, তোমার এইচএসসি পরীক্ষাতেও আসে যে কোনটা কার উক্তি। তাহলে অনেকটা পথ যেতে হবে কৈলেশ কে বলছে? পিসি বলছে। আর বেলার নেই কৈলেশ বলছে মাসি। এরপরে দেখো কি বলছে, মাসি পিসির গলা ঝরঝরে। এই যে মাসি পিসি কথা বললো, তাদের ভয়েসটা কেমন ছিল সেটা বলছে। মাসি পিসির গলা ছিল ঝরঝরে, আওয়াজ একটু মোটা। আওয়াজ কেমন ছিল? একটু মোটা, একটু ঝংকার আছে। কৈলেশের খবরটা গোপন। কৈলেশ যে কথাটা মাসি পিসিকে বলতে চেয়েছিল সেই খবরটা একটু গোপন। দুজনে লম্বা লম্বা শালতির দু মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা, অর্থাৎ চুপি চুপি বলা সেটা সম্ভব নয়। মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে। পিসি লগি হাতে নিয়ে পেছন থেকে এগিয়ে আসে সামনের দিকে, অর্থাৎ পিসি ছিল পেছনের দিকে। আপু আল্লাদি কি হিন্দু ছিল? হ্যাঁ হিন্দু ছিল। হিন্দুরাই কিন্তু বলে যে মাসি পিসি, ঠিক আছে। আর এই যে বলছে যে সিথির সিঁদুর ছিল আল্লাদি, তার মানে আল্লাদি হিন্দু ছিল। দেখো তাইলে ওই নৌকাটার কিন্তু সামনের দিকে ছিল মাসি, আর পেছনের দিকে ছিল পিসি। পিসি পেছন থেকে সামনে আসলো। আল্লাদি যেখানে ছিল সেখানেই বসে কান পেতে রাখে। আল্লাদি কোথায় বসেছিল? মাঝখানে বসেছিল। কথাবার্তা সব শুনতে পায় সহজেই, অর্থাৎ আল্লাদি মাঝে বসেছিল, কিন্তু কৈলাস এমন ভাবে বলছিল যে আল্লাদি যেন শুনতে পায়, কারণ সে যাতে শুনতে পায় এমন করেই বলে কৈলাস। আল্লাদির কিন্তু কৈলাসের কিন্তু মূল লক্ষ্যই ছিল যে সে মাসি পিসিকে চুপি চুপি বলবে, কিন্তু আল্লাদির যেন কথাটা কানে যায়। এখন দেখো কি বলে, কৈলাস বলছে, বলি মাসি তোমাকেও বলি পিসি। কৈলাস এবার শুরু করলো বলা যে কি, মেয়াকে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করেছে যদি, সে কেমন ধারা কথা হয়। মেয়াকে মানে কি বলতো? মেয়া মানে হচ্ছে যে মেয়ে, ঠিক আছে। মেয়ে কথাটাকে এরা এভাবে বলছে, অর্থাৎ কাইন্ড অফ এটাও আঞ্চলিকতা, ঠিক আছে। যে মেয়াকে একদম শ্বশুর ঘর মানে শ্বশুর বাড়ি পাঠাবে না মনে করেছে যদি, সে কেমন ধারা কথা হয়। কথাটা কে বলছে? কৈলাস বলছে। কাকে? মাসি পিসিকে। এত বড় সমত্ব মেয়ে, সমত্ব মানে কি জানো? জোয়ান বা সংসার ধর্ম পালনে যে যার সামর্থ্য আছে তাকে বলা হচ্ছে সমত্ব। তাহলে এত বড় সমত্ব মেয়া মানে মেয়ে, এত বড় সমত্ব মেয়ে, তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই, অর্থাৎ মাসি পিসি আল্লাদিকে নিয়েই থাকতো, এছাড়া তাদের ঘরে আর কোনো পুরুষ মানুষ ছিল না। তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই, বিপদ আপদ ঘটে যদি তো। দেখো কৈলাস কি বলছে যে তোমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নেই, এখন যদি একটা বিপদ আপদ ঘটে, আল্লাদিকে নিয়ে যে রেখেছো, একটা সমর্থ মেয়ে ঘরে রেখেছো, যদি কোনো বিপদ আপদ ঘটে তখন মাসি বলে খুনসুটি রাখো দেখি কৈলাস তোমার। দেখো মাসি কি বলছে, খুনসুটি রাখো দেখি কৈলাস তোমার। এখন মাসি যে এই কথাটা বললো, তাদের গলার স্বরটা কেমন ছিল বলো তো? মাসি পিসির গলার স্বরটা কেমন ছিল? আওয়াজটা কেমন ছিল? কমেন্ট করে জানাও মাসি পিসির গলার আওয়াজ কেমন ছিল। এই যে বললো ঘরে যদি একটা বিপদ আপদ ঘটে, তো কে বললো? এই উক্তিগুলো কার ছিল? কৈলাসের ছিল, ঠিক আছে। তখন মাসি বলল খুনসুটি রাখো দেখি কৈলাস তোমার। মোদ্দা কথাটা কি তাই কও। মোদ্দা কথা মানে কি জানো? মোদ্দা কথা মানে আসল কথা, অর্থাৎ তুমি এত খুনসুটি রাখো, তুমি যে আসল কথাটা কি সেটা বলো, ঠিক আছে। সেটা বোঝাতে বলছে খুনসুটি রাখো দেখি কৈলাস তোমার, মোদ্দা কথাটা কি তাই কও। বললে না যে খবর আছে, খবর মানে কি? ওই যে বললাম খবর। পিসি তখন বলল, দেখো এই কথাটা কে বলেছে? এই পুরো উক্তিটা হচ্ছে মাসির।
আর এবার পিসি বলতেছে যে খবরটা কি তাই কও, বেলা বেশি নেই কৈলাস। এই যে বেলা বেশি নেই কৈলাস, এটা কার উক্তি? পিসির উক্তি। মাসি পিসির সাথে পারা যাবে না জানে, অর্থাৎ কি মাসি পিসি কিন্তু খুবই স্ট্রং পার্সোনালিটি ফুল দুইজন মহিলা ছিল। ঠিক আছে, হতে পারে তারা অশিক্ষিত, তাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই, হতে পারে তারা গরিব, তাদের ঘরে কোনো ছেলে মানুষ ছিল না, যে আমাদের সমাজে তথাকথিত কি বলে যে ছেলে মানুষই শুধু বিপদ আপদ সামলাতে পারবে, মেয়ে মানুষ পারবে না, তাই না? কিন্তু মাসি পিসি দুজন আল্লাদিকে রক্ষার জন্য এমন কিছু কিছু পদক্ষেপ নিয়েছে যেটার জন্য তাদের আসলে আর কোনো কিছুই বলার ছিল না। তাই সেই সমাজের লোক, মাসি পিসির আশপাশের মানুষ ভালো করেই জানে যে মাসি পিসির সাথে পেরে ওঠা যাবে না, মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস। অগত্যা ফেনিয়ে রসিয়ে, অগত্যা মানে কি জানো? শুধু শুধুই, অর্থাৎ শুধু শুধুই ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে এবার সোজা কথায় আসে। যোগুর সাথে দেখা হলো কার? যোগুকে বলতো? যোগু হচ্ছে আল্লাদির স্বামী। ঠিক আছে, আল্লাদির স্বামী হচ্ছে যোগু। তো তখন কৈলাস বলছে যে যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাজ হয়ে গেল। সাজ মানে কি? সাজ মানে সন্ধ্যা। খড় তুলে দিতে সাজ হয়ে গেল, তার দোকানে একটু মানে আর কি চা খেতে গেছে, চায়ের দোকানে যোগুর সাথে দেখা। কৈলাসের মতে যোগুর সাথে কোথায় দেখা হয়েছিল? কৈলাসের মতে যোগুর সাথে দেখা হয়েছিল চায়ের দোকানে। মাসি তখন বলল চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলাস, তা কথাটা কি? কে বললো এই কথাটা? মাসি বললো যে চায়ের দোকান না কিসের দোকান সেটা বুঝেছি। পিসি বলে সেথা ছাড়া আর ওকে কোথা দেখবে, হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায়। কৈলাস মানে এটাকে কি ইন্ডিকেট করছে জানো? যে কৈলাস যতই বলুক যে তাকে চায়ের দোকানে তার সাথে দেখা হয়েছে, কিন্তু মাসি পিসি জানে যোগু মোটেও ভালো লোক ছিল না। যোগুর হাতে একটু পয়সা আসলে সে কি করতো? মদের দোকানে গিয়ে পড়ে থাকতো। ঠিক আছে, মদ নেশা মানে নেশা করার জন্য পড়ে থাকতো। তো সেটা হচ্ছে মাসি পিসি জানে, কিন্তু কৈলাস তার সাফাই গাচ্ছে যে আমার তার সাথে চায়ের দোকানে দেখা হয়েছে। কৈলাস ফাপড়ে পড়ে আর চোখে চায়, মানে যখনই পিসি বললো যে সেথা ছাড়া আর তাকে কোথায় দেখবে, আবার মাসি বলছে চায়ের দোকান না কিসের দোকান সেটা ভালো করে জানে, কৈলাস তখন না ফাপড় মানে একটু বিপদে পড়ে গেল, যে ওরা তো বুঝতে পেরেছে আসলে ওদের সাথে ইনিয়ে বিনিয়ে কিছু বলে কাজ হবে না। কৈলাস তখন ফাপড়ে পড়ে আর চোখে চায় আল্লাদের দিকে, ফাপড়ে পড়ে আর চোখে আল্লাদির দিকে চাই। কে চাই? কৈলাস চাই। চাই মানে কি জানো? তাকাই। যে আর চোখে কৈলাস তখন আল্লাদির দিকে তাকিয়ে হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে, মানে হঠাৎ করে, বেমক্কা মানে একদম, মানে কোন রকম ভয় সংকোচ ছাড়াই সে হঠাৎ করে একদম ভেতর থেকে একটা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়, পুলের কাছেই চায়ের দোকান। মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে। মানে কৈলাস তখন কি করছে? যোগুর পক্ষে তো কৈলাস কথা বলছে। তখন ওই যে মাসি পিসি বুঝতে পেরে গিয়েছে যে চায়ের দোকান না কিসের দোকান, তখন একদম কৈলাস প্রতিবাদ করছে যে তা নয়, তুমি পুলের ধারে, পুলের কাছে চায়ের দোকান। মাসি পিসি গিয়ে না হয় জিজ্ঞেস করে আসুক সেখানে। তারপরে কি বলছে? তারপরে জোর হারিয়ে বলে কৈলাস এই যে জোরের সঙ্গে বললো যে চায়ের দোকানে গিয়েছিল জিজ্ঞেস করে আসে, এই কথাটা বলে তার ওই গলার যে জোর সেটা সে হারিয়ে ফেলে, কথার মধ্যে যে জোর সেটা হারিয়ে ফেলে বলে ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। মানে কি ওসব বলতে কাকিস মানে কোন বিষয়কে ইন্ডিকেট করা হচ্ছে বলতো? যে নেশা। আপু আর চোখা কি? আর চোখা কি? এটা আমি এখন কিভাবে বোঝাবো বললো? মানে আড়ে আড়ে তাকাই না, ঠিক তেমনই, যে সোজাসুজি না তাকিয়ে একটু সাইড দিয়ে তাকে দেখলো। কাকে দেখলো? আল্লাদিকে দেখলো। তাহলে যোগু আর সেই যোগু নেই, অর্থাৎ যোগু এখন নেশা করা ছেড়ে দিয়েছে, সে ভালো হয়ে গিয়েছে। বউকে নিতে চাই এখন। কে নিতে চাই বউকে? যোগু এখন বউকে নিতে চাই। তাহলে কৈলাস বলছে যে মাসি সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই, বউকে নিতে চাই এখন। তোমরা নাকি পণ করেছো, মেয়া পাঠাবে না। পণ করেছো মানে কি বলতো? মনে মনে মানে একদম ঠিক করে নিয়েছো। তোমরা নাকি ঠিক করে নিয়েছো, যে মানে ডিসিশন নিয়ে নিয়েছো যে মেয়া আর পাঠাবে না। মেয়া মানে তো আগেই বলেছি
মেয়ে তাতেই চটে আছে। কি জন্য চটে আছে? কে চটে আছে বলো তো? তাতেই চটে আছে। কে চটে আছে? কমেন্ট করে জানাও যে কে চটে আছে। কে চটে আছে কমেন্ট করে আমাদেরকে জানাও। লতা রানী রয় বলছে নেশা। মোহাম্মদ গোলাম রিয়াজউদ্দিন এই যে বলল আপু আর চোখা কি, তুমি কি বুঝতে পেরেছো? কে চটে আছে সেটা কমেন্ট করে জানাও। মোহাম্মদ মুস্তাক আহমেদ তানভীর বলছে যোগু। আয়েশা সিদ্দিকা বলছে যোগু। নীল আলোর মুগ্ধতা। তাজওয়ার নাওয়াল। কেম গোলাম রব্বানি চটে মানে কি? চটে মানে রেগে আছে। আফরিন হোসেন বলছে যোগু। ফাতিহা ইসরাত হুমাইরা নূরজাহান বেগম আলোর দিশারি জান্নাতি আক্তার আফসানা মিমি আলিনা মেহজাবিন অ্যানি লতা রানী রয়। আচ্ছা সবাই বলছে যোগু। তোমরা যারা যোগু বলেছো তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। মাসি পিসি নাকি মনে মনে ঠিক করে নিয়েছে যে তারা আর আল্লাদিকে পাঠাবে না, এই কারণে যোগু তাদের উপরে চটে আছে, মানে রেগে আছে। সম্মান তো আছে একটা মানুষের, কবার নিতে এলো তা মেয়া দিলে না, মানে কি যোগু কয়েকবার নিতে এসেছিল মাসি পিসির কাছে আল্লাদিকে, কিন্তু তারা মেয়ে দেয়নি, তাই তো নিতে আসে না। আর আমি বলি কি নিজেরা যেচে এবার পাঠিয়ে দাও মেয়েকে। মাসি তখন বলল পেট শুকিয়ে লাথি ছাটা খেতে। পেট শুকিয়ে মানে কি বলতো? মানে হচ্ছে যে খেতে দেয় না, যোগু আল্লাতিকে খেতে দেয় না, তাই খেতে না দিয়ে অনাহারে, সেটাকেই বোঝানোর জন্য বলছে পেট শুকিয়ে লাথি ছাটা খেতে। মানে যোগু কি আল্লাদিকে মারধর করতো, কলকে পড়া ছেঁকা খেতে। এই যে অনেকে ধূমপান করতো সে সময়ে হুকো নিয়ে, তো হুকোর যেখানে আগুন দেওয়া হয় সেখানটাকেই বলা হচ্ছে কলকে। তো কলকেতে আগুন দেওয়া হয়, সেটা দিয়ে আল্লাদিকে ছেঁকা দেওয়া হতো। খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। দেখো যোগু কতভাবে আল্লাদিকে অত্যাচার করতো। পেট শুকিয়ে লাথি ছাটা, অর্থাৎ তাকে খেতে না দিয়ে মারধর করতো, কলকে পড়া ছেঁকা দিত, খুঁটির সাথে দড়ি বেঁধে রাখতো। এরপরে বলছে পিসি বলে মেয়া না পাঠে জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে। কাকে জামাই আদরে রেখেছে? যোগুকে। যোগুকে মেয়ে না দিক, মাসি পিসি মেয়ে না দিক যোগুকে, কিন্তু তারপরে যোগু যখন তাদের বাসায় এসেছে তখন যোগুকে প্রপারলি জামাই আদর করেছে। তাই পিসি বলছে মেয়া না পাঠে জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে। ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। দেখো তারা ছাগল বিক্রি করে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে জামাইকে। মাসি বলে ফের আসুক। ফের মানে কি বলতো? আবার আসুক। মাসি তখন বলছে যে আবার আসুক, আদরে রাখবো যতদিন থাকে, অর্থাৎ যতদিন থাকে, বজ্জাত হোক খুনে হোক, জামাই তো মানে জামাই তো জামাই, ঘরে এলে খাতির না করব কেন? মানে জামাই যেমনই হোক না কেন ঘরে আসুক অবশ্যই খাতির করব। আচ্ছা গোলাম রব্বানি বলছে আপু যেচে মানে কি? মিথিলা স্নেহা অ্যান্সার দিয়ে দিয়েছে নিজের ইচ্ছায়, অর্থাৎ নিজের ইচ্ছায়। ঠিক আছে, খাতির না করবো কেন? তবে মেয়ে আমরা পাঠাবো না, মানে জামাই আসুক আমি জামাই আদর করবো, কিন্তু মেয়েকে আমরা জামাইয়ের ঘরে পাঠাবো না। পিসি বলে নে কৈলেশ মরতে মোরা মেয়েকে পাঠাবো না। পিসি বলছে যে আমরা মরে যাব কিন্তু মেয়ে আমরা জামাইয়ের কাছে পাঠাবো না। বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়, কারণ কৈলেশ তো কথা বলছিল, দুজন খড় চাপিয়ে দিচ্ছিল। একজন তাহলে দেখো আমরা পেয়ে গিয়েছি, আগেই পেয়ে গিয়েছি, একজন ছিল কৈলেশ আর একজন ছিল বুড়ো রহমান। তাহলে ওই যে বুড়ো যে লোকটা ছিল তার নাম হচ্ছে রহমান। বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকের মাথায়, চুপচাপ শুনে যায় এদের কথা, ছলো ছলো চোখে একবার তাকাই আল্লাদের দিকে। তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প দিন আগে, অর্থাৎ বুড়ো রহমানের একটা মেয়ে ছিল, তার মেয়েটা শ্বশুর বাড়িতে মারা গিয়েছে কিছুদিন আগে। কিছুতে যেতে চাইনি মেয়েটা, অর্থাৎ বুড়ো রহমানের মেয়েটা কিছুতেই যেতে চাইনি, দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্য তাকে জোর করে জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল।
মেয়ে শ্বশুর বাড়ি যেতে চায়নি, কিন্তু মেয়ের বাবা মা অর্থাৎ বুড়ো রহমান কি করেছিল, জোর জবরদস্তি করে মেয়েকে পাঠিয়ে দিয়েছিল। আল্লাদির সাথে তার চেহারার কোনো মিল নেই, বয়সে সে ছিল অনেক ছোট, অর্থাৎ আল্লাদির চেয়েও বুড়ো রহমানের মেয়ে আরো ছোট ছিল, চেহারা ছিল অনেক বেশি রোগা, তবু আল্লাদির ফ্যাকাশে মুখ, অর্থাৎ ফ্যাকাশে মানে কি জানো, ফ্যাকাশে মানে একদম পাশুটে বর্ণ, ঠিক আছে, পাশুটে বর্ণ অর্থাৎ একদম মানে মুখ কালো হয়ে যাওয়া, মুখে তার মুখের ছাপ, অর্থাৎ আল্লাদের মুখেই যেন বুড়ো রহমান তার নিজের মেয়ের প্রতিচ্ছবি দেখতে পায়। খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আল্লাদির দিকে, অর্থাৎ বুড়ো রহমান যখন খড়ের আটি তুলে দিচ্ছিল সে তার ফাঁকে ফাঁকে সে আল্লাদির দিকে তাকাচ্ছিল আর তাদের কথোপকথন বুড়ো রহমান শুনছিল। তখন সেই কথোপকথন শুনে তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়, আল্লাদির মুখে যেন তার নিজের মেয়েরই প্রতিচ্ছবি দেখতে পায়, যদিও তার মেয়ে আল্লাদির মতো দেখতে ছিল না। এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, যে বুড়ো রহমানের মেয়ে শ্বশুর বাড়িতে মারা গিয়েছে কতদিন আগে? বুড়ো রহমানের মেয়ে শ্বশুর বাড়িতে মারা গিয়েছে কতদিন আগে? তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আফরিনা হোসেন বলছে খুনে মানে কি? খুনে মানে হচ্ছে খুনি। সাজিয়া সুলতানা বলছে অল্প দিন আগে। কমেন্ট করে জানাও যে বুড়ো রহমানের মেয়ে মারা গিয়েছে শ্বশুর বাড়িতে কতদিন আগে। নীল আলোর মুগ্ধতা বলছে অল্প দিন আগে, আলোর দিশারি বলছে অল্প দিন আগে, নূরজাহান বেগম বলছে অল্প দিন আগে, জান্নাতুল সাদিয়া বলছে অল্প দিন আগে, তাজওয়ার নাওয়াল বলছে অল্প, আয়েশা সিদ্দিকা, মিথিলা স্নেহা বলছে অল্প দিন আগে, আফসানা মিমি, লতারানী রয় বলছে অল্প কয়েকদিন আগে, নুসরাত জাহান সুমাইয়া অল্প দিন আগে, মনিরা মিতু অল্প দিন আগে, গোলাম রব্বানি বলছে কিছুদিন আগে। আচ্ছা, তোমরা যারা অ্যান্সার করেছো মোটামুটি সবার অ্যান্সার ঠিক। এবার দেখো, আমাদের যখন এখান থেকে সরাসরি কোনো কোশ্চেন আসে একদম লাইন থেকে, তখন না বইয়ে যেটা আছে সেটাই আমাদের লিখতে হবে। এখানে লেখা ছিল কি, বুড়ো রহমানের মেয়ে শ্বশুর বাড়িতে মারা গিয়েছে অল্প দিন আগে, তো অল্প দিন আগেই আমাকে লিখতে হবে। তোমার কোশ্চেনে কিন্তু তোমরা যদি অনেকে মজা করেও অ্যান্সার করে থাকো যে অল্প কিছুদিন আগে বা এক সপ্তাহ আগে, এটা কি হয় জানো, তোমার অ্যাডমিশন টেস্টে আসতে পারে। আর অ্যাডমিশন টেস্টে না খুব সূক্ষ্ম জিনিস আসে, যে তোমার অপশনে অল্প দিন আগেও থাকবে, অল্প কয়েকদিন আগেও থাকবে, তখন তুমি কনফিউজড হয়ে যাবে। তাই খুব ভালোভাবে প্রতিটা জিনিস লক্ষ্য করে পড়বে। তোমরা যারা অল্প দিন আগে বলেছো তোমাদের সকলের অ্যান্সার সঠিক হয়েছে। কৈলাস বলে, তবে আসল কথাটা বলি, যোগু মুখে বললে অর্থাৎ যোগু আমাকে বললে, কে বলছে? কৈলাস বলছে যে যোগু আমাকে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদমতলবে, মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই। স্বামী মানে হচ্ছে স্বামী, স্বামী যদি নিতে চায় বউকে আটকে রাখার আইন নেই। কে বলেছে? কৈলাস বলেছে। কৈলাস কি বলেছে? স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগ্য করবে আজকালের মধ্যে, মরবে তোমরা, জানো মাসি জানো পিসি, মারা পড়বে তোমরা এবার একেবারে। কার উক্তি? সব হচ্ছে কৈলাসের উক্তি। আল্লাদি একটা শব্দ করে অস্ফুট আর্তনাদের মতো, মাসি ও পিসি মুখ চাওয়াচাই করে, অর্থাৎ একজন আরেকজনকে দেখে বেশ কয়েকবার, মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে, চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নেয় তারা। মানে কি এটা বলতে বোঝাচ্ছে যে একজন আরেকজনের দিকে যে তাকাচ্ছে, এই কথাটা শুনে মুখ চাওয়াচাই করছে, এবার তারাও মনে মনে না একটা ভীতি কাজ করছে, প্রকাশ করুক আর না করুক তাদের মনেও একটা ভীতি কাজ করছে, তাই তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে সেটা যেন শিওর হয়ে নেয়। মাসি তখন বলল, জেলে নয় গেলাম কৈলাস, দেখো মনে ভয় থাকতে পারে কিন্তু বাইরে তারা প্রকাশ করছে না। তাহলে কি জেলে নয় গেলাম কৈলাস, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চাই খুন হবার ভয়ে? মাসির কোশ্চেনটা তোমরা কি দেখেছো? যে জেলে না হয় আমরা গেলাম, কিন্তু স্বামীর কাছে যাওয়ার থেকে মেয়েকে আটকে রাখার আইন নেই, সেটা আমি মানলাম, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে যেতে না চায় খুন হবার ভয়, তখন কি হবে? এই কোশ্চেনটা করার পরে মাসি বলল,
মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায়। পিসি তরতর করে পেছনের দিকে লগি কাদায় গুজে হেলে পড়ে। শরীরের ভার সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। বেলা একরকম নেই, ছায়া নামছে চারিদিকে। শকুনরা উড়ে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়। শকুনরা উড়ে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়। এটা কি বলতো? শকুন হচ্ছে অশুভ একটা প্রতীক, অশুভ প্রতীকী বা বিপদের প্রতীকী হিসেবে এই কথাটা বলছে যে শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়। একটা শকুন উড়ে গেল এ আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে। ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কেউ নেই। আল্লাহ বসতে কি তার পাখা ঝাপটা নেই। অর্থাৎ এক ডাল থেকে আরেক ডালে যখন বসে শকুন, তখন তার পাতা ঝাপটানিটা ছিল দেখার মতন। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি, ভেরি ইম্পর্টেন্ট লাইন। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি, মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আল্লাদির। দুর্ভিক্ষ কোন রকমে ঠেকিয়েছিল তার বাপ। কার বাপ? আল্লাদির বাপ। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল। মহামারী অর্থাৎ কোন রোগ যখন মানে এক নাগারে দেশ ছেয়ে যায় তখন সেই সময়টাকে মহামারী বলে। যেমন করোনা কিছুদিন আগে হয়ে গিয়েছে, তাহলে কি মহামারীর একটা রোগ। কলেরায় সে তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল। কলেরায় সে বলতে বোঝাচ্ছে আল্লাদির বাবা, তার বউ মানে আল্লাদির মা আর আল্লাদির ভাই শেষ হয়ে গেল। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুজে আছে অনেকদিন। দূর ছাই শোয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে। অর্থাৎ কোন রকম কোনো মতে তারা বেঁচে ছিল, তাই না? কোনো মতে তারা বেঁচে ছিল। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করত ধান ভেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে। দেখো মাসি পিসি কিভাবে তাদের ভরণ পোষণের কিছুটা রোজগার করত। ধান ভেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেথে, শাক পাতা ফলমূল ডাটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে মাসি পিসি এভাবে তাদের দিনতিপাত করত। হোগলা কি বলতো? এই যে ঘুটে, এখন ঘুটেটা কি? গরুর গোবর দিয়ে যে এক প্রকার জ্বালানি তৈরি করা হয় সেগুলোকে গাথাই ছিল এক ধরনের কাজ, সেটা হচ্ছে হোগলা গাথা। আর তারা এইগুলো করেই তাদের জীবনযাপন করত। বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের। রূপোর টাকার আধুলি সিকি, তাদের যে পুঁজি হয়েছিল সেটা কি ছিল? রূপোর টাকার আধুলি সিকি। দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিক ভাবে। আল্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাঁটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি। তারও তখন বিষম অবস্থা। আসলে আল্লাদির বাবার এছাড়া কোনো কিছু করার ছিল না, কারণ সেও তো গরিব ছিল, তাকেও দুর্ভিক্ষ মোকাবেলা করতে হয়েছে। নিজেরা বাঁচে কি বাঁচে না, তার উপর যোগুর লাথির চোটে মরো হয়ে মেয়েটা এসে হাজির। সে কোন দিক সামলাবে? আর ওই দুর্ভিক্ষের সময় কি হলো? যোগু তাকে বাড়ি পাঠিয়ে দিল, তাই না? আলোর দিশারি একটা কোশ্চেন করেছে, বলুন তো মাসি পিসি গল্পের খলনায়ক কে? তার মানে হচ্ছে তারা গল্পটি পড়ে ফেলেছে ইতোমধ্যেই, তাই না? তোমরা যারা গল্পটি পড়ে ফেলেছো তারা তো ভেরি গুড। আর আজকে যেহেতু ক্লাসটা আমরা হচ্ছে একটু দেরি করে শুরু করেছি, অনেকেই আমাদের সাথে জয়েন করতে পারেনি, তাই আমি আজকে আর বেশি দূর ক্লাসটা এগিয়ে নিয়ে যাব না। এই পর্যন্তই আজকে আমি আমার ক্লাসটি শেষ করব। তোমরা যারা আমাদের সাথে জয়েন হয়েছিলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে একটু কমেন্ট করে জানাও যে আজকে যতটুকু পড়িয়েছি তার মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি। মোহাম্মদ গোলাম রিয়াজউদ্দিন বলছে, আপু আপনাদের কোর্স ফি কত? তোমাদের জন্য একটা সুখবর, বা তোমরা যারা জানো আর জানো না, সেটা হচ্ছে আমাদের এই কোর্স তোমাদের জন্য একদম বিনামূল্যে। তুমি
ফ্রিলি আমাদের ক্লাস করতে পারো। এবং যে আজকের ক্লাসগুলো করে যাদের ভালো লাগছে তারা আমাদের রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবে আমাদের সিআরএম এর ওয়েবসাইটে গিয়ে। আর সিআরএম এর ওয়েবসাইটে কিভাবে তুমি লগ ইন করবে সে সম্পূর্ণটাই দেওয়া আছে, সে সম্পূর্ণটাই আমাদের গ্রুপে ভিডিও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবে। আর আজকে না আসলে আমি বেশি কিছু পড়াতে পারলাম না, কারণ হচ্ছে সময় খুবই সংক্ষিপ্ত। আর মানে বৃষ্টি আসলে যে পরিমাণে ব্যাঘাত ঘটাচ্ছে। আয়েশা বলছে যে আপু বাংলা সেকেন্ড পেপার আজ কি হবে? না আপু, আজকে আর বাংলা সেকেন্ড পেপার হবে না। তোমরা যারা আমাদের সাথে নিয়মিত ক্লাস করছো তারা তো ক্লাস করছোই, আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি মেনশন করে দাও। আমাদের ক্লাস তোমাদের কাছে কেমন লাগছে সেগুলো তোমরা আমাকে জানাবে, কারণ সেই কমেন্টগুলো, তোমাদের কমেন্টগুলো আমাকে আরো বেশি ইন্সপায়ার করে তোমাদের সাথে কানেক্ট হতে। তো তোমরা সবাই ভালো থাকো, যে পর্যন্ত পড়িয়েছি সে পর্যন্ত তো অবশ্যই ভালোভাবে পড়বে। আর হচ্ছে যে নেক্সট দিন আরো অনেক অনেক কোশ্চেন করার জন্য তোমরা চাইলে পুরো গল্পটা পড়ে ফেলতে পারো। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো, ঠিক আছে? এই পর্যন্তই তাহলে, আল্লাহ হাফেজ।